দ্য কালেক্টর অফ ট্রেজার ছোট গল্পটি বোটসোয়ানার প্রখ্যাত লেখিকা বেসি হেডের লেখা। এই গল্পটি আফ্রিকার গ্রামীণ সমাজের জীবনধারা, নারীর দুঃখ দুর্দশা, পুরুষতান্ত্রিক সমাজের বৈষম্য ও নারীর আত্মমর্যাদার সংগ্রামের একটি গভীর প্রতিফলন। গল্পটির কেন্দ্রীয় চরিত্র ডিকেলেডি একজন অসাধারণ নারী, যিনি নিজের জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও সৌন্দর্য এবং মূল্যবান জিনিসগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এই গল্পে বেসি হেড আফ্রিকার সামাজিক প্রেক্ষাপটকে অত্যন্ত সূক্ষ্ম এবং বাস্তবধর্মীভাবে চিত্রায়িত করেছেন। তিনি পুরুষতান্ত্রিক অত্যাচার ও নারীর উপরে অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন। গল্পটি প্রেম, বিশ্বাসঘাতকতা ও আত্মনির্ভরশীলতার মতো বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। আগেই বলেছি, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ডিকেলেডি। ডিকেলেডির ছোটবেলা থেকেই তার সংগ্রামের জীবনযাত্রা। তার নামের মানেই হচ্ছে চোখের জল। যার নামের মানেই হচ্ছে চোখের জল, তার মানে তার জীবনে দুঃখ দুর্দশা থাকবে, এটাই স্বাভাবিক। সে একটা অনাথ মেয়ে মতো ছিল, তার বাবা মা ছিল না। একটা কাকুর বাড়িতে সে মানুষ হয়, কিন্তু কাকু ছিল অত্যন্ত ইগোইটিক্যাল একজন লোক। তাকে সবসময় অত্যাচার করতো, জ্বালাতো, মিসবিহেভ করতো, এবং তাকে 6 বছর বয়স থেকে তাকে স্কুলে যেতে নিষেধ করে দিল। যখন সে একটু বড় হলো, তখন ডিকেলেডি বিয়ের জন্য প্রস্তাব দেয় গ্যারেসেগো বলে একজন লোক। গ্যারেসেগো হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা ডিকেলেডির জন্য বিয়ের প্রস্তাব দেয়। এছাড়া আর কেউ তাকে বিয়ের প্রস্তাব দেয়নি। অগত্যা এইরকম পরিস্থিতি থেকে এই কাকুর বাড়িতে আশ্রিতা হয়ে থাকার যে একটা কষ্ট, বেদনা, অপমান, দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে জীবন কাটানো থেকে তার বিয়ে করে স্বামীর বাড়িতে গিয়ে চলে যাওয়াটা, এটা একটা তার জন্য একটা ভালো সুযোগ বলে সে মনে করেছিল। তাই সে এই বিয়েতে সে রাজি হয়ে যায়। কিন্তু দেখা যায় যে তার বিয়ের বৈবাহিক জীবনটাও কিন্তু সুখের হয় না। তার হাজবেন্ড গ্যারেসেগো ছিল অত্যন্ত খারাপ চরিত্রের একজন মানুষ। একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্ক, এবং তার সঙ্গে খুব দুর্ব্যবহার করত ডিকেলেডির সঙ্গে। ডিকেলেডি তবু মানিয়ে নেওয়ার চেষ্টা করে নানা রকমভাবে। ডিকেলেডির 3জন সন্তান হয়, কিন্তু 3জন সন্তান এবং এই ডিকেলেডিকে ডিজার্ট করে তার দায়িত্ব নিতে চায় না এই গ্যারেসেগো। এবং সেক্ষেত্রে ডিকেলেডি কী করে, নানা রকম কাজকর্ম করে, তার সেলাই পোড়াই করে, নানান রকম ফিল্ডে জমিতে কাজকর্ম করে সে কী করে, তার পরিবারটাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। ডিকেলেডির জীবনে একটা পরিবর্তন আসে। তারপরে কি হয়, তার একটা নতুন প্রতিবেশী আসে। তারা অত্যন্ত ভালো, থিওবলস পরিবার। তারা, তার স্ত্রী এবং পল পল এবং তার স্ত্রী কেনালেব, তারা ভীষণ ভালো। তাদের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় ডিকেলেডির, এবং দুই বাড়ির মধ্যে একটা দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। সমস্ত জিনিসপত্র আদান প্রদান হতে থাকে তাদের মধ্যে। একটা মন খুলে গল্প করার একটা সুযোগ পায়। সব কিছু স্মুথলি কিছুটা চলছিল আর কি। ডিকেলেডি তাদেরকে নানান রকমভাবে হেল্প করে, কাপড় চোপড় বুনে বা নানান রকম সেলাই টেলাই করে এদের হেল্প করে। আবার এদিকে এর বাচ্চারাও কিন্তু এদের সঙ্গে মিশে। এদিকে পল যে ব্যক্তি, সে একটা প্রাইমারি স্কুল খোলে এই এলাকাতে, এবং তার স্কুলে এর বাচ্চারাও পড়াশোনা করতে থাকে, ভালো ভালো মতো ঠিকঠাক মতো সব কিছু চলছিল। হ্যাঁ, এবং পলও বুঝতে পারে যে এই ডিকেলেডির জীবনের ক্রাইসিসগুলো কী, এবং ফিনান্সিয়াল একটা সমস্যা আছেই তাদের বাড়িতে। সেই জন্য তিনি নানান রকমভাবে, তিনি যাতে করে এই ডিকেলেডির জীবনে যাতে স্মুথলি চলে, সেই জন্য তিনি নানান রকম যে কাজগুলো ডিকেলেডি এই বাড়িতে করতো, সেই কাজের বিনিময়ে তিনি নানা রকম কাজ গুলো হেল্প করার চেষ্টা করতো টাকা পয়সা দিয়ে। কিন্তু ডিকেলেডি সেগুলো নিতে অস্বীকার করতো, কারণ ডিকেলেডির অভাব আছে। কিন্তু ডিকেলেডি এমন একজন ভালো মনের মানুষ, তিনি মনে করেন যে না, আমি ভালোবাসা পেলেই আমি খুব খুশি। তিনি যে ভালোবাসা পাচ্ছেন, তাদের সঙ্গে যারা খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছে, তাতেই তিনি অত্যন্ত খুশি। তিনি এটাকেই একটা একটা ট্রেজার বা সম্পদ বলে মনে করছেন তিনি তার জীবন। কিন্তু কিন্তু সমস্যা একটাই, ডিকেলেডির জীবনে শান্তি বলে তো জিনিসটা বেশি দিন টেকে না। তাই এক্ষেত্রেও বেশি দিন তার জীবনের সুখটা টিকলো না। তার বড় ছেলে পড়াশোনায় খুব ভালো। সে কী করলো, প্রাইমারি স্কুলে সে এ গ্রেড নিয়ে পাশ করলো। এতে করে তিনি তার ছেলের সাফল্যে তিনি অত্যন্ত খুশি, মা হিসাবে ভীষণ গর্বিত। এটা ঠিক, কিন্তু এক্ষেত্রে তিনি আবার একটু বিপদে বললেন। কেমন বিপদে বললেন? তার ছেলের পড়াশোনাকে কন্টিনিউ করার জন্য তাকে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি করতে হবে উচ্চশিক্ষার জন্য। কিন্তু
এইবার তো তার খরচা বাড়বে এরকম একটা স্কুলে ভর্তি করলে পরে। এই টাকা তিনি পাবেন কোথায়? তিনি যা রোজগার করেন সেই টাকাতে এরকম স্কুলে, হাই স্কুলে ভর্তি করে পড়ানো তার পক্ষে সম্ভব না। তাই তিনি নিতান্তই বাধ্য হয়ে তার হাসব্যান্ড গ্যারে সেগোর কাছে তিনি প্রার্থনা করলেন যাতে করে তিনি একটু ফাদারলি রেসপন্সিবিলিটি নেয়, কারণ তিনি মা হিসাবে পেরে উঠছেন না। এবারে বাবা তো ছিল, এই গ্যারে সেগো ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির একজন মানুষ। তিনি এটাকে রিজেক্ট করে দিলেন। তা তো করলেনই, সেই মানে সাহায্য তো করলেন না, বরঞ্চ তিনি বললেন এই ডিকা লেডিকে তিনি অভিযোগ করলেন, বললেন যে তোমার সঙ্গে ওই পাশের, তোমার যে পাশের বাড়ির যে প্রতিবেশী আছে পল, তোমার সঙ্গে একটা একটা অবৈধ সম্পর্ক আছে। এইভাবে তিনি একটা তাকে আরও অপমানিত করলেন। এবং তিনি এটাও, যেহেতু ডিকেলের হাজবেন্ড গ্যারে সেগো ছিল অত্যন্ত একজন নিষ্ঠুর মানুষ এবং অত্যন্ত একজন ইগোইটিক মানুষ, একটা পুরুষতান্ত্রিক একটা মেল একটা ইগো যার মধ্যে ছিল আর কি। তিনি ভাবছে আমার স্ত্রীর সঙ্গে অন্য একজন মহিলা সম্পর্ক করে নিবে, আমার স্ত্রীর আমার পরিচয় থাকবে কোথায়, আমি তার কিসের হাজব্যান্ড হলাম, তার সঙ্গে যদি আমি সম্পর্কটা যদি ঠিকঠাক মতো যদি আমার স্ত্রীকে অন্যজন ভোগ করে তাহলে তো আমি কেমন পুরুষ হলাম। মানে নিজে একাধিক মহিলার সঙ্গে থাকবে তাতে কোনো দোষ নেই, কিন্তু তার স্ত্রীকে অন্য কেউ কেন ভোগ করবে, এটা নিয়ে তার হিংসে। এবং যদিও এরকম কোনো সম্পর্ক ছিল না, একদম একটা পবিত্র সম্পর্ক ছিল পলের সঙ্গে ডিকে লেডির, কিন্তু তাই তিনি জানিয়ে দিলেন, হেল্প তো করলেনই না, কিন্তু জানিয়ে দিলেন আমি তোমার সঙ্গে আসছি, তোমার সঙ্গে আমি যৌন সম্পর্কের জন্য আর কি। এইরকম একটা অদ্ভুত সিচুয়েশনে অদ্ভুত প্রস্তাব পেয়ে ডিকে লেডির একটা অদ্ভুত মনের ভিতরে একটা বিতৃষ্ণা তৈরি হলো স্বামীর প্রতি। হ্যাঁ, এবং তিনি তার মনের ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি হলো, কিন্তু তিনি জানেন ভালো মতোই যে এই পরিস্থিতিতে তার হাজব্যান্ডকে তিনি রিজেক্ট করলে তিনি মানবেন না। তাই তিনি বললেন, আবার লিখে পাঠালেন যে ঠিক আছে তুমি এসো, তোমার জন্য সমস্ত কিছু রেডি থাকবে। অবশেষে গ্যারেসেগো এলো ডিকে লেডির কাছে। ডিকে লেডি ভেবেছিল যে তার ছেলেদের দেখলে হয়তো গ্যারেসেগোর মনে একটা দয়া বা করুণা জেগে উঠবে, হয়তো হেল্প করবে, কিন্তু গ্যারেসেগো সম্পূর্ণ একটা উদাসীনতার পরিচয় দিল। সে কোনো রকম কোনো ইন্টারেস্ট দেখালো না তার সন্তানদের প্রতি। তার শুধু ইন্টেনশন ছিল তার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করা, আর কিছু না। কথা অনুযায়ী সে একদম রাত্রিবেলা খাবার দাবার খেলো, মদ টদ খেলো, খেয়ে দিয়ে একবার রাত্রে বিছানায় চলে গেল। ডিকে লেডি তার এই বিহেভিয়ারে সম্পূর্ণ তিতিবিরক্ত হয়ে গেল এবং তার মনের ভিতরে একটা প্রতিহিংসা, একটা অপমান, একটা লাঞ্ছনা, একটা যন্ত্রণা, সমস্ত কিছু একবারে আউটবাস্ট হয়ে গেল, হলো। এবং সে করলো কি, সে ডিকে লেডি যে মদ খাওয়া অবস্থায় যখন সে শুয়ে পড়েছিল, যখন সে বিছানায় গিয়ে, তখন সে ডিকে লেডি গিয়ে তার যৌনাঙ্গ ধরে সেটাকে, তার শক্ত হাত, যে হাত কাজ করতে করতে শক্ত হয়ে গেছে, সেই হাত দিয়ে তার যৌনাঙ্গটাকে কেটে দিল একদম। এই রকম কাজ করার জন্য কোন সিচুয়েশনে কাজ করেছে, কোন সিচুয়েশনে এরকম একটা পরিস্থিতিতে এরকম সিদ্ধান্ত নিয়েছে, সমাজ বা আইন কিন্তু সেটা দেখলো না। আইন দেখলো যে তার হাজব্যান্ডকে সে একটা মারতে চেয়েছে বা একটা মারার পরিকল্পনা করেছে। এই অপরাধে ডিকে লেডিকে জেলে নিয়ে যাওয়া হলো। ডিকে লেডি যে একটা তার সন্তানদের সঙ্গে, তার পরিবারের সঙ্গে, তার যে প্রতিবেশীদের সঙ্গে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছিল, সেখান থেকে সে আবার একা হয়ে গেল। তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে সে দেখলো যে তার অনেক মেয়ে আছে সে জেলখানাতে, তার মতো একই দোষী। কেউ হয়তো তার হাজব্যান্ডকে মেরে ফেলেছে, কেউ হয়তো হাজব্যান্ডকে সঙ্গে প্রতিবাদ করে সে হাজব্যান্ডকে হয়তো তার মতোই খুন করতে চেয়েছে, কিন্তু খুন করতে পারেনি আলটিমেটলি। এই এরকম তার মধ্যে এদের মধ্যে অনেকে ছিল, তার মধ্যে একজন ছিল কিবনির সঙ্গে তার একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল এবং সে সেখানেও দেখতে পেলো যে ওর মতো সমবেদনা দেওয়ার মতো বা তাদের মতো একেবারে তার মতো একেবারে মানসিকতার মানুষ কিন্তু সেখানে তিনি খুঁজে পেলেন এবং সেখানে গিয়ে তাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব হলো, একটা তাদের কোথাও একটা ফিলিং, একটা ভাবনা চিন্তা তার মধ্যেও কাজ করতে লাগলো আর কি। এবার আসি এই গল্পের নামটা কালেক্টর অফ ট্রেজার কেন হলো। ইয়ের মধ্যে ডিকে লেডির জীবনটা পুরোটাই একদম অন্ধকারে আচ্ছন্ন ছিল শুরু থেকে শেষ অবধি, কিন্তু সে যে পরিস্থিতিতে গেছে যাক না কেন সেখানেই সে ছায়ের মধ্য থেকেও সে একটা একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই,
পাইলে পাইতে পারো অমূল্য রতন। এখানেও ঠিক তাই, ডিকেলেডি হয়তো সে ছায়ের মধ্য থেকেই একটা রত্ন খোঁজার চেষ্টা করছে, সেখান থেকে ট্রেজার খোঁজার চেষ্টা করছে, এবং সে পাচ্ছেও হয়তো। যেমন তার হাজব্যান্ডের সঙ্গে একটা বিচ্ছিরি সম্পর্কের পরে সে একটা প্রতিবেশী পেলো, প্রতিবেশীর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হলো, সম্পর্ক হলো, সেটা তার কাছে একরকম মনে হয়েছিল যে একটা সম্পদ, ট্রেজারের মতো। আবার সে যখন জেলখানায় চলে গেল একটা তার হাজব্যান্ডকে সঙ্গে তার এরকম একটা পরিস্থিতি হওয়ার কারণে, তখন সে কিন্তু আবার সেখানে গিয়ে কিন্তু জেলখানায় বন্দি যে সমস্ত আরও যারা তার মতো ছিল, সেখানে গিয়ে কিন্তু সেই সমস্ত মহিলাদের সঙ্গে তার একটা বন্ধুত্ব গড়ে উঠলো। এই ছিল আমাদের এই গল্পের বিষয়বস্তু। এবার এই গল্পের মধ্যে আমরা কি দেখতে পেলাম? একটা আগাগোড়া একটা পুরুষতান্ত্রিক সমাজ, যে পুরুষতান্ত্রিক সমাজ, মহিলাদের জন্য কোনো আইন শৃঙ্খলা ছিল না, এবং তারা পুরোটাই পুরুষদের তৈরি আইন ছিল, এবং পুরুষদের তৈরি আইনের মধ্যে মহিলারা যে কোন পরিস্থিতি থেকে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, কেন এরকম ধরনের কাজ করছে, সে ব্যাপারে কিন্তু আইন পুরো উদাসীন ছিল। এবং মহিলারা যে কত অসহায় ছিল এই পরিস্থিতিতে, যে যে একজন হাজবেন্ডদের কাছেও অত্যাচারিত হচ্ছে, একজন আমাদের ডিকেলিটি জীবনের দিকেই যদি তাকাই, আমরা দেখতে পেলাম তার ছোটবেলাতে তার আঙ্কেলের কাছ থেকে কিন্তু সেই অবহেলা, অবজ্ঞা, অত্যাচার সহ্য করেছে। সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য সে তার বিবাহতে সম্মতি দিল। সেখানে কি তার বিবাহিত জীবনেও সে দেখতে পেল একজন পুরুষ কতটা অত্যাচারী, একজন স্বার্থপর টাইপের। আবার যখন সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য সে হাজবেন্ডকে যখন এমন একটা চরম পরিস্থিতি তৈরি হলো, যে পরিস্থিতিতে হাজবেন্ডকে তার মারাটা একরকম একটা অনিবার্য হয়ে গেল। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম কি, যে আইন এমন একটা জায়গায় তৈরি করে রেখেছে, আইন সেই দেশের পুরুষতান্ত্রিক সমাজের তৈরি আইন, সেই আইনও কিন্তু সেখান থেকে তাকে নিস্তার দিচ্ছে না। অর্থাৎ সব জায়গাতেই গিয়ে কিন্তু তার একটা চরম একটা দুর্দশার মধ্যে তার জীবনটা কেটে গেল। তার মধ্য থেকেও ডিকেলেডি কিন্তু জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু বারবার কিন্তু জীবনে কিছু পজিটিভ একটা আশার আলো দেখার চেষ্টা করেছে। সেখানে কিছু মানুষের খোঁজার চেষ্টা করেছে, যাদের সঙ্গে তার জীবনের একটু সুখ একটু ভাগ করে নেওয়া যায়, একটু শান্তি খুঁজে নেওয়া যায়, এরকম কিছু মানুষ খোঁজার চেষ্টা করেছে। এই ধরনের মানুষকেই এখানে ট্রেজার বলে মনে করেছেন আমাদের গল্পের লেখিকা বেসি হেড। ধন্যবাদ। আশা করছি এই আজকের ক্লাসে হয়তো কিছুটা তোমাদের হেল্প হবে।